স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণায় উৎসাহিত করতে গ্রাহক ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। দুবাইয়ে ইসলামী ব্যাংক এবং পিএলসির উদ্যোগে হয় এই আয়োজন। এদিন দেশের উন্নয়নে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ভূমিকা নিয়ে আলোচনা করেন তারা। অবৈধ পথ পরিহার করে বৈধ ব্যাংকিং চ্যানেলের লেনদেনের উপকারিতা সম্পর্কে জানানো হয় প্রবাসীদের। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ আয়ুব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিফতা উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সবুর চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, নেসার রেজা খান, সাইফুর রহমান, খোরশিদুল আলম, রাজা মালিক সিআইপি, মোহাম্মদ আমিনুল্লাহ পাশা সহ আরও অনেকে। যুক্তরাষ্ট্রের নতুন শ্রম নীতি নিয়ে উদ্বিগ্ন নয়, সতর্ক সব পক্ষ। শিল্প মালিকদের দাবি, আগের চেয়ে মজুরি বেড়েছে, বড় সব খাতে নিশ্চিত হচ্ছে কমপ্লায়েন্স। এখন শ্রমিকদের আরও সুবিধা দিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা ক্রেতাদেরও দায়িত্বশীল হতে হবে। অন্যদিকে শ্রমিকদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার তাগিদ শ্রমিক নেতাদের। সব ছাপিয়ে বাংলাদেশের আলোচনার নতুন বিষয় যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতি। বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার নিয়ে প্রত্যয় জানাতে 16 নভেম্বর এই সংক্রান্ত মেমোরান্ডামে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরের দিন সান ফ্রান্সিসকোতে চলমান অ্যাপেক সম্মেলনের মাঝেই এই ইস্যুতে সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। We believe that every worker deserves to have their rights and dignity respected. That aligns with our deepest values. It also advances our interests. শ্রমিকের অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণা এমন এক সময় এলো যখন বাংলাদেশে পোশাক খাতে ন্যূনতম মজুরি নিয়ে বিতর্ক চলছে। আন্দোলনে মাঠে নেমেছে শ্রমিকেরা, তবে গার্মেন্টসের বাইরে অন্যান্য খাতেও ন্যায্য মজুরির দাবি এখনও জোরালো না। প্রশ্ন আছে শিশু শ্রমিক, শ্রম আইন ও ট্রেড ইউনিয়নের সুযোগ নিয়েও। শ্রমিকরা কখনোই রাজনৈতিক টুলস হিসাবে ব্যবহৃত হতে চায় না, এবং বড় বড় আন্দোলনগুলো কখনোই সেটা হয়নি। এবং গার্মেন্টস সেক্টরের আন্দোলনও যদি কিছুদিন আগের বলেন, সেটা কিন্তু আসলে আমাদের মালিকরা এবং সরকার নিজেরা তৈরি করেছে। এবং আমরা বারবার বলেছি যে গার্মেন্টস সেক্টরের মজুরির প্রশ্নটা নির্বাচনের সাথে সম্পৃক্ত করবেন না, তারা সেইটাই করেছে। এবং করেছে না শুধু, মালিকরা একটা যেন প্রস্তাব দিয়ে দিয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটিতে এই রপ্তানি কমেছে প্রায় 3%। এর বাইরে হোম টেক্সটাইল, হিমায়িত মাছ, চামড়া, প্লাস্টিক সহ নানা ধরনের বাজারে কাজ করছেন দেশীয় উদ্যোক্তারা। বায়াররাও যদি যথাযথভাবে পালন করে যে মজুরি বাড়ছে, তারা যদি তাদের পণ্যের দাম, তাদের কৃত পণ্যের দামটা যদি ক্রয়কৃত পণ্যের দামটা যদি তারা মানে প্রপোর্শনেটলি বাড়িয়ে দেয়, বা তারা যদি অ্যাডভান্স ডিক্লেয়ার করে, ঠিক আছে আমি তোমাকে এই টাকাটা বাড়িয়ে দিলাম, তুমি এই টাকাটা শ্রমিক কল্যাণে খরচ করবা, কোনো সমস্যা নেই। সুতরাং বায়ারদেরও আমার মনে হয় যে এখানে একটা বড় ভূমিকা আছে। বিশ্লেষকরা বলছেন সব দায়িত্ব মালিক পক্ষের ওপর চাপানো যাবে না। শ্রমিকদের বাসস্থান, খাদ্য, রেশনের মতো বিষয়গুলোর দায়িত্ব নিতে পারে সরকার। এসব উদ্যোগে পাশে দাঁড়াতে হবে বিদেশি ক্রেতাদেরও। নেগেটিভ ইমপ্রেশন সেখান থেকে তৈরি হয় যে যৌক্তিক শ্রমিকদের দাবির বিপরীতে যখন মজুরি সেটিও না নির্ধারিত হয় না এবং তা অনেক কম মজুরিতে শ্রমিকরা বাধ্য হন কাজে ফিরতে, তখন বরঞ্চ এই পণ্যের ভোক্তা যারা, এই পণ্যের ব্র্যান্ড বায়াররা, তারা ইথিক্যাল সাইড থেকে তারাও এক ধরনের শ্লাঘা বোধ করেন। যুক্তরাষ্ট্রের নতুন নীতি নিয়ে কৌশল নির্ধারণে চলতি সপ্তাহে বৈঠকে বসতে পারে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য, শ্রম ও আইন মন্ত্রণালয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এশিয়ান অঞ্চলের আই গ্রুপের খেলায় মঙ্গলবার শক্তিশালী লেবাননের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচে গুরুত্বপূর্ণ 2 ফুটবলারকে পাচ্ছেন না কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। কিংস অ্যারেনায় খেলা শুরু হবে বিকেল 5:35। টানা 2টি আন্তর্জাতিক ম্যাচে হলুদ কার্ড পাওয়া এই ম্যাচে খেলতে পারবেন না সাদউদ্দিন ও রাকিব হোসেন। এর আগে নিষেধাজ্ঞার জন্য মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি সোহেল রানা। দলের এমন অবস্থায় আলমগীর মোল্লা ও দীপক রায় নামে 2 জন ফুটবলারকে দলে ডেকেছেন কোচ। ফিফা র্যাঙ্কিংয়ে লেবানন আছে 104 নম্বরে আর বাংলাদেশের অবস্থান 183। গত 16 নভেম্বর স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে 7 গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। গ্রুপের বাকি দলটি ফিলিস্তিন। নিজেদের প্রথম ম্যাচে লেবানন গোলশূন্য ড্র করে ফিলিস্তিনের সাথে। জ্বালানির অভাবে লাকড়ির যুগে ফিরছে গাজার বাসিন্দারা। বাধ্য হয়ে ঘরের আসবাবপত্র পুড়িয়েও রান্না করছেন অনেকে, কেটে ফেলছেন আশেপাশের গাছ। যেন আদিম যুগের কোনো জনপদে পরিণত হয়েছে গোটা উপত্যকা। এদিকে ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে গাজার বেশিরভাগ বেকারি। যে 2-1টি এখনও টিকে আছে সেগুলো থেকে রুটি পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের।
যুদ্ধবিধ্বস্ত গাজায় এ যেন আরেক লড়াই। খাবার সংকটে এক টুকরো রুটির জন্য মানুষের এই হুড়োহুড়ি। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত খান ইউনিসের একটি বেকারির সামনের দৃশ্য এটি। অবরুদ্ধ উপত্যকায় বর্বর হামলা চালানোর পাশাপাশি পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাকও ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। হামাস নির্মূলের অজুহাতে হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন স্থাপনা, বাদ যায়নি বেকারিও। এখনও যে সামান্য কয়টি বেকারি অবশিষ্ট আছে সেগুলোতেও তৈরি হচ্ছে না পর্যাপ্ত রুটি। দু এক জায়গায় পাওয়া গেলেও তা অনেকেরই সামর্থ্যের বাইরে। যেন বুলেট বোমার পাশাপাশি অনাহারে ফিলিস্তিনিদের মারার লক্ষ্য নিয়ে আগ্রাসন চালাচ্ছে ইহুদি সেনারা। পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, ঘুমানোর জায়গাও নেই। মেঝেতেই আমাদের বাচ্চাদের ঘুমাতে দিতে হচ্ছে। এই পরিস্থিতি কিভাবে ব্যাখ্যা করব সে ভাষা আমার জানা নেই। আমরা এখন ক্লান্ত। শুধু একটা কথাই বলবো, আল্লাহই ত্রাণকর্তা এবং আমাদের বিষয়ের নিষ্পত্তিকারী। হামলা থেকে বাঁচতে গাজার উত্তর থেকে দক্ষিণে বিপুল মানুষ সরে যাওয়ায় সংকট তীব্র হচ্ছে এই অংশেও। আন্তর্জাতিক সংস্থাগুলো যে সামান্য খাবার সরবরাহ করছে, জ্বালানি আর বিদ্যুতের অভাবে তাও রান্নার উপায় নেই। বাধ্য হয়ে জ্বালানির আদি উৎস কাঠের দিকে ঝুঁকছে গাজার মানুষ। রান্না করার জন্য যে যেভাবে পারছেন এখন লাকড়ি সংগ্রহ করছেন। কেউ ক্ষুধা নিবারণের জন্য ঘরের আসবাবপত্র জ্বালানি হিসেবে ব্যবহার করছেন, আবার কেউ কেটে ফেলছেন গাছ। যাদের ঘরে বাড়তি লাকড়ি আছে, নামমাত্র মূল্যে সেগুলো বিক্রি করে অন্যের পাশে দাঁড়াচ্ছেন তারা। এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। গ্যাস নেই, অনেকের বাড়িতে রান্নার লাকড়িও নেই। বাইরেও এখন লাকড়ি পাওয়া যাচ্ছে না। আমার ঘরে অতিরিক্ত লাকড়ি ছিল, তাই সেগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। মানুষের কাছে অর্থও নেই, সামান্য অর্থেই লাকড়ি বিক্রি করছি আমি। এদিকে ছড়িয়ে পড়ছে অনেক সংক্রামক রোগও। ফিলিস্তিনিদের নির্মূলের যেন সব চেষ্টাই করছে ইসরায়েল। এমন বর্বরতার পরও তেল আবিবের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ। অসহায় ফিলিস্তিনিদের প্রশ্ন, বিশ্ববাসীর ঘুম ভাঙবে কবে? মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। রোববার ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন পর্তুগালের উদ্যোগে রাজধানী লিসবনের রসিও স্কয়ারে জমায়েত হন তারা। এদিন ইসরায়েলি নৃশংসতার তীব্র প্রতিবাদ জানান তারা। নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একই সাথে যুদ্ধ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এম আল আমিনের পরিচালনায় সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ মুন্সি। এছাড়া আরও বক্তব্য দেন কাজী জুলহাস মামুন, ডক্টর ফাতেমা ইয়াসমিন, খায়রুল ইসলাম, আবির আহমেদ, নাজিম উদ্দিন, কাজী কাইফ, আফরোজা রিক্তা, তানিয়া তানজিম সহ আরও অনেকে। বাহরাইনে নৈশভোজে অংশ নিয়েছে বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা। প্রবাসী যুবনেতা আমির হোসেন মিরুর আমন্ত্রণে হয় এই আয়োজন। শনিবার রাজধানী মানামার একটি অভিজাত হোটেলে শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা। প্রবাসীদের জন্য আরও উন্নয়নমূলক কাজ করার বিষয়ে আলোচনা করেন তারা। পরবর্তীতে আয়োজনকে সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফিরোজ আলম কিরণ। প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি আনোয়ার হোসেন, নাজমুল হাসান, মকবুল হোসেন, সুমন শাকিল, কবির মাহমুদ সহ আরও অনেকে। সৌদি আরবে চলমান ভারী বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন। নিরাপত্তা নির্দেশিকা না মানলে গুনতে হবে জরিমানা। কর্তৃপক্ষ জানায় রিয়াদের বেশিরভাগ অংশে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার পর বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানায় প্রশাসন। প্লাবিত উপত্যকা এবং বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকা এবং নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে 10,000 রিয়াল পর্যন্ত জরিমানার বার্তা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিসহ বজ্রপাত অব্যাহত থাকবে। লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজ আটক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জিম্মি করা হয়েছে বিভিন্ন দেশের 25 ক্রুকে। গাজায় চালানো বর্বর হামলার প্রতিশোধ নিতেই কার্গো জাহাজটি আটক করা হয়েছে বলে জানিয়েছে হুতিরা। এ ঘটনায় ইয়েমেনের বিদ্রোহীদের প্রতি সাধুবাদ জানিয়েছে হামাস। এদিকে জাহাজ আটকের ঘটনায় ইরানকে দায়ী করছে ইসরায়েল। তুরস্ক থেকে ভারত যাচ্ছিল কার্গো জাহাজ দ্য গ্যালাক্সি লিডার। স্থানীয় সময় রোববার সকালে লোহিত সাগরের দক্ষিণ অংশে পৌঁছানোর পর বিশাল আকৃতির জাহাজটি আটক করে হুতি বিদ্রোহীরা। কার্গো ভ্যাসেলটিতে থাকা 25 ক্রুকেও জিম্মি করা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহীদের দাবি, জাহাজটির মালিকানায় অংশীদারিত্ব রয়েছে ইসরায়েলি ব্যবসায়ীর। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এই পদক্ষেপ বলে জানানো হয়।
এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং পুরো সমুদ্র সীমার জন্য ঝুঁকি ইসরায়েল। যদি আন্তর্জাতিক শক্তিগুলো মধ্যপ্রাচ্যকে সহিংসতা এবং সংঘাত মুক্ত দেখতে চায়, তাহলে অবশ্যই ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে হবে। সমুদ্র সীমায় ইয়েমেনের সামরিক বাহিনী যে পদক্ষেপ নিয়েছে তাতে অন্য দেশগুলোর আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের এই অভিযান শুধু ইসরায়েলের বিরুদ্ধেই। এদিকে ঘটনাকে ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে হামাস। মুসলিম দেশগুলোকে ইহুদিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। যেভাবে ইয়েমেনিরা ফিলিস্তিনের সহায়তায় এগিয়ে আসছেন তাতে হুতিদের আন্তরিক অভিনন্দন জানাই আমরা। এরই মধ্যে লেবানন এবং ইরাকের ভূমি থেকেও প্রতিরোধ শুরু হয়েছে। আরব এবং মুসলিম দেশগুলোর মধ্যে যারাই সত্যিকারের স্বাধীন তারাই হুদিবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে সামিল হয়েছে। ব্রিটিশ মালিকানাধীন জাহাজটি পরিচালনা করা হতো জাপান থেকে। এরই মধ্যে এ অবস্থায় জাহাজ আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে জাপান। আহ্বান জানানো হয়েছে দ্রুত জিম্মিদের মুক্তির। এই ইস্যুতে ইসরায়েলের সাথেও আলোচনা চলছে বলে জানানো হয়। এরই মধ্যে ইসরায়েলের সাথে যোগাযোগ করেছি, কিভাবে হুতিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা যায় সেটিও আমরা বিবেচনা করছি। এর পাশাপাশি আমরা সৌদি আরব, ওমান এবং ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি তারাও যেন ইয়েমেনের সাথে যোগাযোগ করে জাহাজ এবং এর নাবিকদের মুক্তির বিষয়ে যোগাযোগ করে। এদিকে জাহাজ আটকের ঘটনার পেছনে ইরানের হাত রয়েছে বলে দাবি ইসরায়েলের, যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তেহরান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।